ক্লাস 6 তোমাদের সেকেন্ড ইউনিটের অন্তর্ভুক্ত একটি কবিতা হলো বঙ্গ আমার জননী আমার। কবিতাটি লিখেছেন কবি দ্বিজেন্দ্রলাল রায়। কবিতাটি পড়ার আগে কবি সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া দরকার। কবি দ্বিজেন্দ্রলাল রায় জন্মেছেন 1863 সালে, তার মৃত্যু হয়েছে 1913। কবি পরাধীনতার জ্বালা মর্মে মর্মে অনুভব করেছিলেন, তাই তার রচনায় শোনা যায় স্বদেশ প্রেমের সুর। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ আর্যগাথা, এরপরে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল ত্রিবেণী, আষাঢ়ে ইত্যাদি। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায়ের ভূয়সী প্রশংসা করেছেন। তার ছন্দ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা এবং মুখের ভাষাকে ছন্দে গেঁথে তোলার যে এক অদ্ভুত ভঙ্গি, তা পাঠক সমাজকে মুগ্ধ করে। শুধু তাই নয়, কথা আর সুরের মেলবন্ধন ঘটিয়ে তিনি অজস্র গানও সৃষ্টি করেছেন, যেগুলো দ্বিজেন্দ্র গীতি হিসেবে পরিচিত এবং বাঙালি সমাজে সমাদৃত। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের এই যে কবিতাটা, এখানেও আমরা সেই স্বদেশ প্রেমের সুরই শুনব। সমস্ত কবিতা জুড়েই এই স্বদেশ প্রেম কিভাবে রয়েছে সেটাই আমরা কবিতাটা পড়ে বুঝব। তাহলে তোমরা কবিতাটা দেখো, 105 পাতায় আছে তোমাদের বইতে। বঙ্গ আমার জননী আমার। দেখো, বঙ্গ আমার জননী আমার, এই যে শিরোনামটা, এই শিরোনামে দেখো একটা আবেগসূচক চিহ্ন আছে। এই যে, তার মানে এই যে বঙ্গ অর্থাৎ এই বাংলা, কবি যেহেতু স্বাধীনতা দেখেননি, তাই অখণ্ড বাংলার কথাই তিনি বলছেন। অখণ্ড বাংলা তার জন্মভূমি, তার মা, এই যে বড় আপন, জন্মভূমি বড় আপন, তার মা বড় আপন, সেই জন্য বঙ্গ আমার একটা আবেগ জড়িত রয়েছে। একটা আবেগ জড়িত রয়েছে দেখেই তিনি এই চিহ্ন ব্যবহার করেছেন। আবেগসূচক বা বিস্ময়সূচক চিহ্ন আমরা জানি। তাহলে এই কবিতার সঙ্গে কবির যে ঐকান্তিক অনুভূতি, একটা স্বদেশের প্রতি কবির যে একটা আবেগ কাজ করেছে, সেইটার পরিচয়ই আমরা পাব। দেখো কবিতাটা। বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। তাহলে বঙ্গ, বঙ্গ, ওই বঙ্গ মানে বাংলাদেশ আমার, তিনি আমার জননী, তিনি আমার ধাত্রী অর্থাৎ ধারণকারিণী। ধাত্রী কথার অর্থ কি? ধারণ, ধারণকারিণী। অর্থাৎ ধাত্রী কেন? পালনকারিণী। আমাদের মা, গর্ভধারিণী মাও কিন্তু আমাদের লালন পালন করেন। কিন্তু এই বাংলার জলবায়ু, যেখানে আমরা প্রতি মুহূর্তে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আলো বাতাসে আমাদের জীবন প্রস্ফুটিত হয়ে উঠছে ফুলের মতো। এই বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, এই সমস্ত কিছু নিয়েই তো আমরা বেড়ে উঠছি। তাই এই বাংলা যেন আমাদের লালন করছেন, তাই ধাত্রী, ধারণ করে রয়েছেন, ধাত্রী বলে সম্বোধন করছেন। এই বাংলা মা আমাদের ধারণ করে রয়েছেন, সেই জন্য কবিও বলছেন বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। কেন গো মাতর শুষ্ক নয়ন, কেন গো মাতর রুক্ষ কেশ, কেন গো মাতর ধুলায় আসন, কেন গো মাতর মলিন বেশ। ৩০ কোটি
সন্তান যার ডাকে উঠছে আমার দেশ। কিন্তু তিনি মায়ের যে রূপ কিভাবে অনুভব করেছেন, না তিনি দেখেছেন তার একান্ত অনুভূতি যে বঙ্গমাতার চোখ নয়ন শুষ্ক, শুকিয়ে গেছে। অর্থাৎ আমরা বলি যে যদি চোখ থেকে জল পড়ে পড়ে, চোখের জল, বেদনার অশ্রু পড়ে পড়ে যখন আর কিছু অবশিষ্ট থাকে না, তখন চোখটা শুকিয়ে যায়। কেন গো মা তোর রুক্ষ কেশ? এবং কেশ বলতে বঙ্গজননী, তার কেশের পারিপাট্য নেই, অর্থাৎ রুক্ষ অবিন্যস্ত কেশরাশি কবি অনুভব করছেন, কবি যেন প্রত্যক্ষ করছেন। অর্থাৎ বঙ্গজননীর এই যে একটা অবস্থা, অর্থাৎ মায়ের মনে যদি বেদনা থাকে, মা তখন আর সাজতে পারেন না, সেজে উঠতে পারেন না। এভাবেই তার রূপ তিনি প্রত্যক্ষ করেছেন। এই বেদনা কি না, সন্তানের উপর যে অত্যাচার উৎপীড়ন চলছে, ব্রিটিশ শাসকের যে অত্যাচার উৎপীড়ন চলছে, তাতে মা শান্ত থাকতে পারেন না। তাই মায়ের যে বেদনা, সেটা তার অবয়ব, মুখাবয়বে, তার কেশে, এমনকি মলিন বেশ, অর্থাৎ তার যে বেশভূষার মধ্যে মলিনতা প্রত্যক্ষ করেছেন কবি। এবং ধুলায় আসন, মা ধুলোতে বসে পড়েছেন, আসন সেখানে উপবিষ্ট। অর্থাৎ কিনা মায়ের মনে শান্তি নেই, তিনি প্রত্যক্ষ করছেন এই জন্মভূমি বঙ্গমাতার যে বেদনা, সন্তান হয়ে মায়ের বেদনা তিনি অনুভব করছেন। এবং বেদনা অনুভব করেই তো ক্ষান্ত থাকলে চলবে না, মাকে আশ্বস্ত করতে হবে। মাকে আশ্বস্ত করতে হবে যে সন্তান রয়েছে তার, সেই জন্য তার কোনো চিন্তা করার কারণ নেই। সেই জন্য বলছে ৩০ কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ। অর্থাৎ মায়ের সন্তান রয়েছে ৩০ কোটি। ৩০ কোটি সন্তান যে মায়ের, সে মা কখনো এভাবে থাকতে পারেন না। তো সেই জন্যেই কবি বলছেন, সবাই উচ্চস্বরে এই কথাই ঘোষণা করছে যে এই ৩০ কোটি সন্তানের মায়ের এটা রূপ হতে পারে না। তিনি তার প্রতিনিধিত্ব করেছেন কবি। এই ৩০ কোটি সন্তান যার আছে, তার মায়ের এই বেশভূষা চলে না। তাই প্রশ্ন করছেন, কেন এই অবস্থা মায়ের? তো এই প্রথম স্তবক আমরা দেখব, কবিতায় ৬টি স্তবক আছে। প্রথম স্তবকে আমরা এটা পেলাম। এবার আমরা দ্বিতীয় স্তবকে যাব। সেখানে দেখো তিনি বলছেন, উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষদ্বার। উদিল, উদয় হলো বুদ্ধ আত্মার। বুদ্ধ আত্মা, বুদ্ধদেবকে জানো, বৌদ্ধ ধর্মের প্রবর্তক, যার পূর্ব পরিচয় আমরা যদি দেখি, তিনি নেপালের কপিলাবস্তু নগরীতে জন্মেছেন, লুম্বিনী নামক স্থানে। রাজা শুদ্ধোধনের পুত্র সিদ্ধার্থ। এই সিদ্ধার্থ একদা গৃহত্যাগী হন এবং কঠোর তপস্যায় ও কৃষ্ট সাধনে বোধি লাভ করেন এবং বুদ্ধদেব নামে পরিচিত হন, বৌদ্ধ ধর্মের প্রবর্তক। এই যে বোধি লাভ করলেন, যেখানে, যে বৃক্ষের তলায় বসে, সেটা হচ্ছে আমাদেরই দেশে গয়ায়, বুদ্ধ গয়া, যেখানে তিনি বোধি লাভ করেছেন। এবং তিনি দেহ রেখেছেন, তার স্থূল দেহ, পার্থিব শরীর তিনি ত্যাগ করেছেন আমাদেরই এই ভারত ভূমি, কুশীনগরে, বর্তমানে উত্তরপ্রদেশে। তো বুদ্ধদেবের যে আত্মা, বুদ্ধ আত্মা, অর্থাৎ এই যে বোধি লাভ,
পবিত্র ভারত ভূমিতেই হয়েছে, সেই বুদ্ধদেবের কথা তিনি বলছেন। এবং তিনি কেন এই বৌদ্ধ ধর্ম প্রচার ও প্রসার কল্পে আত্মনিয়োগ করেছিলেন, কারণ যে জন্যে তিনি গৃহত্যাগী হয়েছিলেন, যে পৃথিবী দুঃখময়, জরা বার্ধক্য মৃত্যু, অর্থাৎ কিনা জন্মালেই জরা বার্ধক্য মৃত্যুর সম্মুখীন হতে হবে মানুষকে, অর্থাৎ জন্ম মৃত্যু জীবনচক্র থেকে মহানির্বাণ মানে পরিত্রাণ কিভাবে পাওয়া যায়, সেই জন্যই তিনি কঠোর তপস্যায় বসেছিলেন এবং বোধি লাভ করলেন, অর্থাৎ আত্ম উপলব্ধি বা আত্মদর্শন হলো তার, যে এই পরিত্রাণ পেতে গেলে মানুষকে সর্ব ব্যাপারে সৎ থাকতে হবে, সৎচিন্তা, সৎকর্ম, এইভাবে প্রতিটি ব্যাপারে সৎ, অর্থাৎ এই যে তার বাণী অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত, সাধারণের উদ্দেশ্যে তিনি এই কথাই প্রচার করেছিলেন যে সাধারণ গৃহী যারা, তারা কিভাবে বোধি, এই চেতনা, এই বোধ, সাধারণের মনে এই বোধ সঞ্চার করার জন্যই তার বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছে এবং পরবর্তীকালে তার শিষ্যরা প্রচার করেছেন। তো এই বুদ্ধদেবের যে বুদ্ধ আত্মা এখানেই উদয় হয়েছিল বলে কবি বলছেন, এবং তিনি মোক্ষ দ্বার, মুক্তির পথ দেখিয়ে দিয়ে গেছেন সাধারণ মানুষকে। আজিও জুড়িয়া অর্ধ জগৎ প্রণত চরণে যার। আমাদের এই অর্ধেক পৃথিবীর অর্ধেক, কবি বলছেন অর্ধেক পৃথিবীর মানুষ, অর্ধেক পৃথিবী বলতে অর্ধেক পৃথিবীর মানুষ তারই চরণে প্রণত জানায়, অর্থাৎ শ্রদ্ধা পূর্ণ নিবেদন, তার চরণে তাদের যে প্রণাম, গভীর শ্রদ্ধার সঙ্গে তার চরণে প্রণত হয় পৃথিবীর অর্ধেক মানুষ। এবার এই পৃথিবীর অর্ধেক মানুষ বলতে যেখানে যেখানে বৌদ্ধ ধর্ম প্রচার হয়েছে সারা পৃথিবীতে, সেই সব জায়গার যদি আমরা ভাবি তো অনেকটাই, যেমন থাইল্যান্ড, মায়ানমার, ভুটান, শ্রীলঙ্কা, জাপান, তো কবির চোখে পৃথিবীর অর্ধেক বলে কবি বিবেচিত করছেন সেটাকে, যে অর্ধেক মানুষ, পৃথিবীর অর্ধেক মানুষ তার চরণে প্রণত হয়েছেন। এইবার এই স্তবকেই রয়েছে, অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হইতে জলধিশেষ, তুই কি না মাগো তাদের জননী, তুই কি না মাগো তাদের দেশ। এবার সম্রাট অশোকের কথা বলছেন। তোমরা জানো সম্রাট অশোক, যিনি কলিঙ্গের যুদ্ধ জয় করেও গভীরভাবে যার ভাবান্তর ঘটেছিল। সম্রাট অশোক ছিলেন চণ্ডাশোক, অর্থাৎ যুদ্ধবাজ। এবার এই চণ্ডাশোক কলিঙ্গের ক্ষেত্রে যে রক্ত দেখলেন, যে রক্তাক্ত অবস্থা দেখলেন, সেটাই তাকে ধর্মাশোকে পরিবর্তিত করেছিল। মানে তার মধ্যে একটা অদ্ভুত ভাবান্তর ঘটে গিয়েছিল এবং তিনি অহিংস পথে নিজেকে চালিত করেন। এই অহিংসার বাণী, যেটা বৌদ্ধ ধর্মের মূল ভাব, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এই অহিংসার বাণী প্রচার করেন, অষ্টাঙ্গিক মার্গ প্রচার করেন এবং সারা বিশ্বময় প্রচার কল্পেও তিনি নিজেকে নিয়োজিত করেন। তো সেই জন্যেই এই যে তার প্রচার, এই বৌদ্ধ ধর্মের প্রচার প্রসার কল্পে তার যে ব্যাপ্তি বা বিস্তারটাকে বোঝানোর জন্য কবি গান্ধার হতে জলধি শেষ কথাটা বলছেন। গান্ধার বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত কান্দাহার, আর জলধি হচ্ছে এই
এই যে আমাদের ভারতবর্ষের যে দক্ষিণাংশে যে জলভাগ, ভারত মহাসাগর, এবং দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব, এই এই তিনটে দিকই, পূর্ব পশ্চিম দক্ষিণ, এই তিনটে দিকেই আমাদের সাগর রয়েছে। তোমরা জানো, পশ্চিমে আরব সাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে বঙ্গোপসাগর। তো গান্ধার থেকে জলধিশেষ, অর্থাৎ যেখানে দক্ষিণাংশে সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। তুই কি না মাগো তাদের জননী। তো এ ধরনের যে কীর্তিমান সন্তান রয়েছে, যা যে জননীর, সেই জননী কেন এইভাবে থাকবেন, তাই তো? তুই কি না মাগো, তুই সম্বোধন করছেন, তুই বড় আপন। তুই কি না মাগো তাদের জননী, তুই কি না মাগো তাদের দেশ। এইরকম কীর্তিমান সন্তানের জন্মদাত্রী মা, অর্থাৎ এই মা আমাদের জন্মদাত্রী, গর্ভধারিণী নয়, কিন্তু মায়ের কোলেই তো আমরা জন্মেছি, বাংলা মায়ের কোলেই আমরা জন্মেছি, বাংলার বুকেই আমরা জন্মেছি। তাই বাংলা মায়ের সন্তান রূপে কবি বলছেন যে কীর্তিমান সন্তানের জননী, তাই তার চিন্তা করার কোনো কারণ নেই। এইভাবেই তিনি মাকে আশ্বস্ত করছেন। আচ্ছা, এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি তৃতীয় স্তবক থেকে বলবো।